সোজা সাপটার কালী কাহিনীর এই পর্বে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি লোকনাথ। আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি শ্রীরামপুরের বল্লভপুর সার্বজনীন শ্মশানকালী পুজো মণ্ডপে, যাদের এবছর 172তম বর্ষে পদার্পণ করল এই মন্দিরটি। আনুমানিক 172 বছর পূর্বে এই মন্দিরের এই পুজোর সূচনা করেছিলেন পণ্ডিত রাজেন্দ্রনাথ ভট্টাচার্য। তখন অবশ্য পাকা মন্দির ছিল না, চারপাশে ছিল জঙ্গল এবং শ্মশান, এবং তিনি মৃন্ময়ী রূপে মাকে পুজো করতেন। তার সহকারী ছিলেন বাবুলাল ডোম। 1988 খ্রিস্টাব্দে এলাকার যুবকরা মিলে তৈরি করেন এই পাকা মন্দির, যা এখন পরিচিত শ্মশানকালী হিসেবে। শ্রীরামপুরের এক গর্ব এই শ্মশানকালী নানান ইতিহাস বহন করে চলেছে। আমরা শুনে নেব সেই সমস্ত সবিস্তার। সঙ্গে থাকুন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপ। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি এই মন্দির কমিটির ট্রাস্টি পরিষদ বা অছি পরিষদের সম্পাদক শ্রী প্রদীপ চ্যাটার্জিকে। আমরা সরাসরি চলে যাব তার কাছে। এই মন্দিরের তো বিশাল ইতিহাস রয়েছে, সেই ইতিহাস সংক্ষেপে বলুন। আজ থেকে আনুমানিক 172 বছর আগে পণ্ডিত রাজেন্দ্রনাথ ভট্টাচার্য এই মন্দির কালী পুজোর উদ্বোধনটা করেন। তার সঙ্গে সহকারী হিসেবে ছিলেন বাবুলাল ডোম। যেহেতু এখানে পাশে শ্মশান এবং সহকারী হিসেবে বাবুলাল ডোম, ওনার সহকারী হিসেবে প্রায় 30 থেকে 40 বছর এই পুজোটা পরিচালনা করেছিলেন পণ্ডিত রাজেন্দ্রনাথ ভট্টাচার্য। এরপরে ওনার অবর্তমানে পঞ্চাননতম দিবসী শ্রী দ্বারকানাথ মুখোপাধ্যায় এবং আশুতোষ সান্যাল এরা পুজোর পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেন। এরাও প্রায় 40 বছর এই পুজো পরিচালনা করেছেন এবং এনাদের পর ক্ষেত্রমোহন সাহা স্ট্রিট নিবাসী হীরালাল ভুঁই মহাশয় এই পুজোর পরিচালনার দায়িত্ব নেন। ওনার পরে এখানকার স্থানীয় যুবকবৃন্দ, যারা আজকে অনেকেই বর্তমান নেই এবং অনেকের বয়স প্রায় 80 থেকে 90 বছর, 1952 সালে এই পুজো পরিচালনার দায়িত্ব নিজেদের কাঁধে বহন করেন এবং তার পরবর্তী প্রজন্ম এই পুজোটাকে এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম, তার আগের প্রজন্ম, যেভাবে পুজো আছে সামনের প্রজন্ম তা আশা করি এইভাবেই পুজোটাকে এগিয়ে নিয়ে যাবে। আনুমানিক 172 বছর এটা পুরনো পুজো। মৃন্ময়ী মায়ের এখানে মাহাত্ম্যটা কি? মৃন্ময়ী মায়ের প্রথম থেকেই এই পুজো মৃন্ময়ী মূর্তি রূপেই পরিচালনা হয়ে আসছে। এখানে এই পুজো যখন 1952 সালে পুজোর যখন আমাদের যুবকরা এখনকার যুদ্ধ যখন এটা পরিচালনা করতে আরম্ভ করলেন, তারপর থেকেই এই পুজোর মাহাত্ম্য চারদিকে ছড়িয়ে পড়ল। এখানে যেসব ভক্তরা আসেন তারা নিজেদের বিভিন্ন যেসব যারা মায়ের কাছে মানসিক করে সুফল পেয়েছেন, তারা নিজেদের অভিজ্ঞতা আমাদের বর্ণনা করেছেন এবং এই পুজোর ভক্তদের দ্বারাই পরিচালিত বলতে পারেন। ভক্তরা আসেন বলেই পুজোটা আছে এবং মৃন্ময়ী রূপ মায়ের কাছে, যা আমাদের মায়ের শ্মশানকালী মায়ের কাছে যা মানুষে চেয়েছেন সেটা মানুষ পেয়েছেন বলেই আজকে এই পুজোর এই মাহাত্ম্য।
শুরু থেকেই কি মৃন্ময়ী রূপেই মা পূজিত হয়? শুরু থেকেই মৃন্ময় রূপে মা পূজিত হয়। শুরু থেকেই পণ্ডিত দ্বারকানন্দ ভট্টাচার্য যখন আরম্ভ করেছেন তখন থেকেই এটা মৃন্ময় রূপেই পূজিত হন। এখনও সেই মৃন্ময় রূপেই মা পূজিত হচ্ছে। প্রত্যেক বছর আমরা প্রতিমা পুজো মৃন্ময় রূপেই পুজো করি। প্রতিমা পুজোর পরে কি সেটি ভাসান দিয়ে দেওয়া হয়? প্রতিমা পুজোর পর প্রত্যেক বছর আমাদের প্রথা অনুসারে ভাইফোঁটার পরের দিন আমরা প্রতিমা নিরঞ্জন করি। অর্থাৎ এখানে মূল উৎসব যে কালী পুজো বা যেটাকে আমরা শ্যামা পূজা বলে থাকি সেটাই। মূল উৎসব কালী পুজো। এছাড়া প্রত্যেক অমাবস্যাতে আমাদের বিশেষ পুজো হয়। এছাড়া নিত্য পুজো হয় এবং মঙ্গল এবং শনিবার আমাদের মায়ের মন্দিরে বিশেষ পুজো হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয় সেখানে। এখানকার ঠাকুরের উচ্চতা কত হয়? 13 ফুট। মানে এটাই একদম বাধা দেয়? হ্যাঁ, একদম 13 ফুট উচ্চতার ঠাকুর আমাদের, এবং এটাই বাধা দ্বারা এটা চিরকাল এইভাবেই চলে আসে। যেটা শোনা যায় যে এই অঞ্চলকে কেন্দ্র করে নানা রকম ভাবে মায়ের উপস্থিতি টের পাওয়া গেছে। হ্যাঁ, অনেকেই পেয়েছেন। যেমন আমাদের যেমন এখানে আপনি যেসব ভক্ত আছে তাদের কাছ থেকে শোনা এরকমও হয়েছে যে ভক্তদের কাছে হয়তো ভক্তদের কারুর কোনো প্রচন্ড রকমের অসুস্থ বাড়ির লোক হয়েছে, তারা মায়ের কাছে প্রার্থনা করেছেন যে তাদের সুস্থ করে দিতে, এবং সেই সুস্থ পেয়েছে, মানে সুস্থতা হয়েছে। তার বিভিন্ন রোগ ব্যাধি, চাকরি, বিভিন্ন সংকটে মায়ের কাছে তারা প্রার্থনা করে সুফল পেয়েছেন। আগে আমাদের সম্পাদক ছিলেন শ্যামল পাল মহাশয়। উনি আমাদের এখানে আগে অনেকগুলো মন্দির ছিল, মানে শিব মন্দির। সেই শিব মন্দির কালের নিয়মে ভেঙে যায়। তো উনি আমাদের প্রাক্তন সম্পাদক শ্যামল পাল মহাশয়, যিনি প্রয়াত, তিনি হঠাৎ মাকে দেখতে পান কোনো সময়। একদিন দেখে ওনাকে বলেন, ওনার মা বলেন যে এখানে মায়ের শিব মন্দির ছিল, তোরা সেই শিব মন্দির নষ্ট হয়ে গেছে, আমার শিব মন্দির করে দে। তারপরে ওনার এই স্বপ্ন দেখার পর উনি উদ্যোগ নিয়ে, এবং আমাদের সম্পাদক পূজা কমিটির সম্পাদক প্রকাশ চক্রবর্তীর বিশেষ উদ্যোগে আমাদের বর্তমানে শিব মন্দির স্থাপিত হয়েছে। এছাড়াও অনেকের অনেক রকম সমস্যা, অনেকের অনেক রকম অসুবিধে সব মায়ের কাছে এসে মায়ের কৃপাতে সব সমাধান হয়ে যায়। এটা বিশ্বাস এখানকার লোকেদের শুধু নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, এবং ইভেন ভারতবর্ষের বাইরে থেকেও মানুষে এখানে পুজোতে পার্টিসিপেট করে। যেটা দেখা যায় যে এই মন্দিরের পাশেই মায়ের আরো কিছু রূপের প্রতিমূর্তি রয়েছে। মন্দিরের পাশেই মায়ের আরো কিছু রূপের, মন্দিরের পাশে মানে আমাদের পাশের মন্দিরের পাশে, সেটা ছিল না আগে, কিন্তু এখানে তারা মার আশ্রম আছেন। উনি প্রজ্ঞানন্দ গিরি মহারাজ তৈরি করেছেন। উনি তারা মার আশ্রম, ওখানে বগলা মা, শিব পুজো ওখানে ওনারা করেন। এছাড়া শ্মশানের মধ্যে একটা কালী পুজো হয়, সেটা বেশি দিন হলেও না, 20-25 বছর হয়তো ওনারা ভেতরে একজন কতগুলো যুবক এরা তৈরি আরম্ভ করেছে। কিন্তু মূল পুজোটা কিন্তু বল্লভপুর সার্বজনীন শ্মশানকালী পুজো, এবং এর ইতিহাস 172 বছরেরও বেশি হয়তো পুরনো, কিন্তু আমাদের কাছে তথ্য অনুসারে 172 বছরে এটা পদার্পণ করছে এবছর। এত বড় পুজো কিভাবে পরিচালন করা হয়? মূলত আমাদের দুটো ভাগ আছে, যেমন ট্রাস্টি কমিটি এবং পূজা কমিটি। ট্রাস্টি কমিটির দায়িত্ব হচ্ছে সারা বছর যে পুজোটা পরিচালনা করা হয় তার দায়িত্ব, যে তার মধ্যে 12খানা অমাবস্যার মধ্যে 11খানা অমাবস্যা ট্রাস্টি কমিটির পরিচালনা হয়। নিত্য পুজো থেকে আরম্ভ করে যেগুলো শনি মঙ্গলবারে বিশেষ পুজো ট্রাস্টি কমিটি পরিচালনা করে। এছাড়া মন্দিরের সব যাবতীয় দায়িত্ব, মেনটেনেন্স, তার অ্যাসেটের মেনটেনেন্স, সব কিছু ট্রাস্টি কমিটির উপর ন্যস্ত থাকে। পুজো কমিটি তৈরি হয়, বিশেষ করে এই শ্যামা পুজো, কালী পুজো, যেটা বিশেষ পুজো আমাদের, সেটা জন্য। এবং পুজো কমিটিতে ট্রাস্টি কমিটির লোকরাও যেমন ইনভলভ থাকেন, তেমন পূজা কমিটি আলাদা করে তাদের নিজস্ব কমিটি তৈরি করে। তারা এই সবাইকে নিয়ে এই পুজোটাকে পরিচালনা করে।
কারোর একার পক্ষে তো এত বড় পুজো পরিচালনা করা সম্ভব না। তার মধ্যে এই সবাইকে নিয়েই ট্রাস্টি কমিটি এবং পুজো কমিটি দুজন মিলে বসেই এই পুজোটা পরিচালনা করা হয়। খবরের এই অংশটির নিবেদনে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। এখানে আছে আধুনিক ব্যাংকিং পরিষেবার সমস্ত রকমের সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। কালী পুজোর দিন কি কি পালন করা হয় এবং কি কি ভাবে পুজো করা হয়? কালী পুজোর দিন বিশেষ করে কালী পুজো আরম্ভ রাত্রিবেলা 9টার সময়, কিন্তু আমাদের প্রথমে চণ্ডী পুজো হয় সকালবেলা 9টা থেকে চণ্ডী পুজো হয়। চণ্ডী পুজো দিয়ে কালী পুজোটা শুরু, এবং সেই চণ্ডী পুজো যেহেতু এই 2 বছর করোনা মহামারীর ফলে আমরা ভক্তদের ঢুকতে দিতে পারিনি মন্দির চত্বরে প্রশাসনের নিয়ম অনুযায়ী, চণ্ডী পুজোতেও কিন্তু প্রচুর মানুষ এসে পুজো দেয় এবং সেটা সারা দিন ধরে চলে। চণ্ডী পুজো সকাল 9টা থেকে আরম্ভ হয় এবং সেটা দুপুরবেলা 1টা-1:30 অবধি যে চলে পুজোটা। তারপরে আমাদের মন্দিরের নাট মন্দিরের সামনে আমরা ব্রাহ্মণ থাকেন 6-7 জন, তারা ওই পুজোগুলো ভক্তদের পুজোগুলো করেন। এরপরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে মায়ের গহনা পরানো। ওই দিনকে আমরা মায়ের গহনা পরাই। গহনার পর সজ্জার পর আমরা মালা ভক্তদের কাছে, ভক্তরা নিজেরা এসে মালা দেন, যেটা এই গত 2 বছরও হয়নি, এবছরও আমরা করতে পারবো না, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে প্রশাসনের কঠোর নিয়মের জন্য। মানে হাজার হাজার লোক এসে মালা দেন। এই মালার পর্যায়টা আরম্ভ হয় দুপুর 3টে থেকে এবং সেটা 6টা-6:30 অবধি চলে। তারপরে মন্দির চত্বর পরিষ্কার করার পর মূল পুজো আরম্ভ হয় সকাল রাত্রি 9টায় এবং এটা সারা রাত্রি চলে, প্রায় ভোর 4টে অবধি পুজোটা সারা চলে। এই মন্দিরে এসে গেছেন অনেক বিশিষ্ট মানুষ, যাদের আগমনে ধ্বনিত হয়েছে এই মন্দিরের প্রত্যেকটা ধূলিকণ। বহু বিশিষ্ট মানুষ এই মন্দিরে এসেছেন এবং আগামী দিনেও আসবেন আশা করি। মন্দির চত্বরে আমাদের এখানে যদি বলতে যান, প্রণব মুখার্জি এক্স প্রেসিডেন্ট, উনি এসছেন। এছাড়া বিভিন্ন আগে এখানে ফাংশন হতো, তো বিভিন্ন বড় বড় গায়ক গায়িকা, সে আপনি মানবেন্দ্র মুখোপাধ্যায় বলুন, হীরালাল সরকার বলুন, সন্ধ্যা মুখার্জি বলুন, প্রতিমা বন্দ্যোপাধ্যায় বলুন, তারপরে ধনঞ্জয় ভট্টাচার্য, পান্নালাল ভট্টাচার্য, আরো রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন, যেমন কিছুদিন আগে মনোজ মুরলী নায়ারও এসেছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা মন্দিরে বহুবার এসছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতির জন্য ওনারা আসতে পারছেন না, ঠিক কথাই, আর আমরা ওই ফাংশনটা এখন আর করতেও পারি না। তো বহু বিশিষ্ট মানুষ এই মন্দিরে এসছেন। দেবশ্রী রায় এক সময় প্রতি বছর মন্দিরে আসতেন। মানে উনি যখন রুমকি ঝুমকি নামে ওনার 2 বোন, রুমকি ঝুমকি হিসেবে মানে তখন পরিচিতি ছিলেন ওনারা। তো এখানে আমাদের ফাংশনে ওনারা 2 বোন এসে ওর মার সঙ্গে এসে তখন নাচ করতেন। নাচ করার পর ওনার নাচে এই সময় বিখ্যাত ছিলেন। তারপরে আস্তে আস্তে যখন দেবশ্রী রায় এখানে অভিনয় জগতে এলেন, আসার পরও উনি বহু বছর আমাদের এখানে মন্দিরে এসেছেন এবং মন্দিরে পুজোর দিন বিশেষ করে প্রত্যেক পুজোতে উনি আসতেন এবং লাস্ট 89-90 সাল অবধি উনি এসেছেন। তারপরে বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেন না হয়তো, কিন্তু উনি কিন্তু এখনো পর্যন্ত মানসিকভাবে আমরাও মনে করি মন্দিরের সঙ্গে, আমাদের পুজোর সঙ্গে জড়িত। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে এবছর কিভাবে কালী পুজো পালন করার ইচ্ছে রয়েছে? গত বছর আমরা প্রশাসনের নির্দেশ অনুসারে যেভাবে করেছিলাম, মন্দিরের চত্বর মানে মন্দিরটা ভেতরে আমাদের ভক্তদের প্রবেশ নিষিদ্ধ। আমরা মালা পরানো, ভক্তদের থেকে মালা পরানো পারবো না। ভক্তদের দণ্ডি কাটা, প্রচুর মানুষ দণ্ডি কাটেন এখানে, মানসিক করেছেন হাজার হাজার মানুষ। গত বছর আমরা করতে পারিনি, এবছরও আমরা দণ্ডি কাটতে দিতে পারবো না। গাত্র রোধির দান, যেটা রক্তদান,
সেটা আমরা করতে পারবো না। এছাড়া আমাদের এই ভোগ হয় এখানে, সে ভোগ আমরা ডিস্ট্রিবিউট করি মানুষের মধ্যে, হাজার হাজার লোক ভোগ নিয়ে যান, কিন্তু আমরা এই করোনা পরিস্থিতির জন্য আমরা সেটাও করতে পারিনি। গত বছরও পারিনি, এবছরও পারবো না। এর জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের কিছু করার নেই, প্রশাসনের যেভাবে নির্দেশ আছে সেভাবেই আমরা করব। এছাড়া আরো বহু মানসিক পুজো থাকে মানুষের, গত বছরও তারা মানসিক করেছিল পুজো দেওয়ার জন্য, তারা পারেননি। এবছরও এভাবে ওরকম মানসিক আছে, এবছরও সেটা হয়তো আমরা করতে পারবো না। শ্রীরামপুর চত্বরে শ্মশানকালী ছাড়াও আরো অনেক ঐতিহাসিক মন্দির রয়েছে, সমস্তটা মিলিয়ে একটা কি পর্যটন শিল্পকেন্দ্র গড়ে তোলা যায়? একদম, আমাদের এই শ্রীরামপুর চত্বরে বহু বহু মন্দির আছে। আমাদের পাশেই দেখুন, এখানে হেনরি ম্যাটিন প্যাগোডা বলছে এখন, যেটা নামকরণ আছে, সেটা ভাঙা মন্দির নামে বিখ্যাত দিনেমারদের আমলে। এছাড়া ডেনিস টার্বান বলুন, চার্চ বলুন, বিভিন্ন শ্রীরামপুরের মায়ের জগন্নাথ দেবের রথযাত্রা বিখ্যাত, সারা ভারতবর্ষ কেন পৃথিবীর বহু মানুষ এখানে রথযাত্রা এখানে নিয়ে পর্যটন শিল্প গড়ে উঠতেই পারে, কোনো সন্দেহ নেই। পর্যটন শিল্প লড়লে বহু বহু মানুষ আসবে, এবং তাছাড়া শুধু এখানকার মানুষ আসবে তাই বাইরের থেকে বহু লোক আসবে, এবং এখানকার আমাদের জীবনযাত্রার মানও অনেক উন্নত হবে, অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করবে এই শ্রীরামপুর চত্বর, যদি সরকার এটা ভেবে দেখে খুব ভালো। মন্দির ঘিরে আর ভবিষ্যৎ কি কি পরিকল্পনা রয়েছে? মন্দির ঘিরে আমাদের সবসময় আমরা চিন্তা করি মন্দিরটাকে কিভাবে, মন্দিরটা অ্যাকচুয়ালি আমাদের ভক্তদের জন্য, ভক্তদের কিভাবে আমরা আরো বেশি করে সার্ভিস দিতে পারবো, ভক্তরা যাতে মন্দিরে ভালোভাবে পুজোটা করতে পারেন, ভালোভাবে এসে মা ঠাকুরের দর্শন, মায়ের দর্শন করতে পারেন, সেই জন্য সবসময় কিছু না কিছু পরিকল্পনা তৈরি, প্রত্যেক সবসময় আমরা ভাবি উন্নত পরিবেশ। আমাদের কাছে অনেকে বলেন যে আপনারা এখানে কেন ওই অনেক মন্দির এখন পৈতে, বিয়ে, এইসব অনুষ্ঠানের আয়োজন করে, অনেকেই চান এখানে এইসব অনুষ্ঠানের আয়োজন করা হোক, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে সম্ভব হচ্ছে না। আমাদের এটা মন্দিরের চিন্তা ভাবনার মধ্যে আছে, ভবিষ্যতে আমরা হয়তো সেটা করতে পারি। এছাড়া আমাদের মন্দিরের বাইরে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করি। গত বছরে আমরা এইসব করতে পারিনি, এবছর আমরা রক্তদান শিবির করেছি, আমরা দুস্থদের সাহায্য করি, বই আমরা করি, বই, শিশুদের বই বিতরণ করি। এছাড়া শিক্ষক দিবস যেটা করি, তারপরে আমরা বিভিন্ন এইসব ডিজাস্টার যেগুলো হয়, যেমন কিছুদিন আগে কোভিড পরিস্থিতির জন্য আমরা বেশ কিছু টাকা 50,000 টাকার উপর আমরা দান করেছি, মুখ্যমন্ত্রী দান তহবিলে। এবছরও আমরা ওই আমফানের ক্ষতির জন্য আমরা বেশ কিছু টাকা এনজিওকে, যশের জন্য কিছু টাকা আমরা এনজিওকে দান করেছি। তাছাড়া ফল বিতরণ করি, আমাদের এখানে প্রচুর ফল বিতরণ হয়, সেই সবগুলো আমরা বিভিন্ন হসপিটাল, তারপরে চেসার্স হোম, সেগুলোতে আমরা বিতরণ করি। এছাড়া সারা বছর আমাদের বিভিন্ন, যাদের অনেকের অনেকে আসে, যেমন ধরুন বিয়ে, এতে আমাদের তো প্রচুর শাড়ি পরে, তার মধ্যে ভীষণ ভালো শাড়িও অনেক আছে, বেনারসিও পরে। তো বিয়েতে আমরা বেনারসি গুলো ওনাদের যাদের প্রয়োজন গরিবদের দান করি, দিই। এছাড়া অর্থ সাহায্যও করি, যেটা আমাদের পক্ষে সম্ভবিত কোনো সম্ভাবনা করি না। সর্বশেষ প্রশ্ন, দর্শকদের উদ্দেশ্যে আগামী কালী পুজো নিয়ে কি বার্তা দেবেন? দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা, গত বছর আমরা এই কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা যেসবগুলো আমরা প্রত্যেক বছর করে থাকি সেটা করতে পারিনি। এবছরও আমরা এই কোভিড পরিস্থিতির জন্য প্রশাসনের যেভাবে নির্দেশ আছে সেভাবেই পুজো করব। মায়ের মন্দির খোলা থাকবে, কিন্তু মন্দির চত্বরটায় আমাদের দর্শক প্রবেশ নিষেধ। মন্দিরের সামনে রাস্তা দিয়ে ওনারা ঠাকুর দর্শন করতে পারবেন, ওনারা যেসব অনুদান দেন সেটাও ওনারা করতে পারবেন, ওনারা যে ফুল মালা এরা নিয়ে আসেন সেটা দিতে পারবেন, কিন্তু নিজেরা এসে মালা পরাতে পারবেন না, দণ্ডি খাটতে পারবেন না,
গাত্রোদ্ধান করতে পারবেন না, মানসিক পূজা করতে পারবেন না, কেন এগুলো আমাদের প্রশাসন থেকে পারমিশন আমরা পাইনি। সুতরাং এই কোভিড পরিস্থিতি মাথায় রেখে যেটুকুনি করা সম্ভব সেটুকুনি করব, এবং আমরা ভার্চুয়ালও যাব। গত বছরও গেছিলাম, এবছরও পুষ্পাঞ্জলি থেকে আরম্ভ করে সব কিছু আমরা লাইভ করব, এবছরও আমরা লাইভ করব। আমরা এতক্ষণ কথা বলে নিলাম প্রদীপ বাবুর সঙ্গে। তিনি জানালেন যে এবছর কিন্তু প্রত্যেক বছরের মতো হয়তো অত জাঁকজমক করে পুজো হতে পারবে না, সঙ্গত কারণেই, কারণ রয়েছে কোভিডের মতো একটা মহা অসুর, যাকে নিধন করেই সম্ভবত পরের বছর আশা করা যায় যে এই পুজো ফিরবে আবার নিজের রূপেই। আপনারা এইরকম আরও অনেক পর্ব দেখতে চোখ রাখুন সোজা সাপটার কালী কাহিনীতে। চোখ রাখুন খবর সোজা সাপটার পর্দায়। সকলে ভালো থাকুন, নমস্কার।